আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাওয়া হয়েছে বিদেশে চিকিৎসার সুযোগ, বললেন ব্যারিস্টার খোকন। পহেলা সেপ্টেম্বর থেকে বাস চলবে আগের ভাড়া ও নিয়মে, মানতে হবে স্বাস্থ্যবিধি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। কঠোর মনিটরিংয়ের দাবি যাত্রীদের। পরীক্ষা কমে আসায় বাংলাদেশে করোনার ভয়াবহতা বাড়ার শঙ্কা মেডিকেল জার্নাল ল্যান্সেটের। মৃত্যুর হার কমের কারণ বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম, বলছেন গবেষকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এই আবেদন করা হয়েছে গত মঙ্গলবার। বাংলা ভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, করোনার কারণে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি, তার শারীরিক অবস্থারও তেমন উন্নতি হয়নি। এমন অবস্থায় তাকে দেশে কিংবা বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া দরকার। তবে কতদিনের জন্য সেটি উল্লেখ করা হয়নি সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনে। এদিকে বিষয়টি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। চিঠি আমাদের কাছে একটা মঙ্গলবার দিন আসছে, আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি এটা জন্য, পরবর্তী অ্যাকশনের জন্য। বিবেচনা করব কি করবো না সেটা হলো পরের ব্যাপার। চিঠি পেয়েছি, এখন আইন মন্ত্রণালয়ে গিয়ে সেটা ব্যাটিং জন্য। শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাসের আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। তবে শর্ত না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বাসের অর্ধেক সিট খালি রেখে পহেলা জুন থেকে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার। এই ক্ষতি পুষিয়ে দিতে ভাড়া বাড়ানো হয় 60%, কিন্তু বাস্তবে ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। ফলে আগের নিয়মে ফেরার তাগিদ আসে বিভিন্ন মহল থেকে। গণপরিবহনে আগের ভাড়ায় ফেরা নিয়ে মতভিন্নতাও আছে যাত্রীদের মধ্যে। ইনকামের সোর্স না থাকলে ডাবল ভাড়া করতে দেবো। যেই অবস্থায় গাড়ি চলতেছে এই অবস্থায় ভালো, যদি যদি না মানা হয় তাহলে ভয়াবহ অবস্থা ধারণ হবে সামনের দিকে। স্বাস্থ্যবিধিতে করে লাভ নাই, স্বাস্থ্যবিধিতে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল প্রবলেম। এখন একজনের সিটেও দুইজন ভাড়া দিতে হচ্ছে ডাবল, তার চেয়ে আমার আগের নিয়মে যাওয়াটাই ভালো। যে অনিয়ম অব্যবস্থাপনা চলছে তাতে আগের ভাড়ায় ফিরে যাওয়াই ভালো। পরিস্থিতি বিবেচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, যত সিট তত যাত্রী, পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। তবে শর্ত না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। নিয়ম মানতেই হবে, কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দেন ওবায়দুল কাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের চৌঘড়িতে বাস, সিএনজি, অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন।
শনিবার সকাল 10টায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সকালে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সিলেটগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত 3 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যান। নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এদিকে টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। করোনা পরীক্ষায় বাংলাদেশ সরকারের নির্ধারিত ফি মাত্রাতিরিক্ত বলে কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মেডিকেল সাপ্তাহিক ল্যান্সেট জার্নাল। দেশে দিনকে দিন নমুনা পরীক্ষা কমে আসায় করোনার ভয়াবহতা বাড়ছে বলেও শঙ্কা প্রকাশ হয় এক প্রতিবেদনে। শনিবারে প্রকাশিত ল্যান্সেট জার্নালের ওই প্রতিবেদনটি করেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিষয়ক নারী সাংবাদিক ও লেখক সোফি কাজিন্স। প্রতিবেদনে বাংলাদেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতামত নেন তিনি। দেশের বেশিরভাগই নিম্ন আয়ের জনগণ হওয়ায় করোনা পরীক্ষার জন্য তাদের পক্ষে 200 থেকে 3,500 টাকা পর্যন্ত খরচ করা সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়। বলা হয়, দেশের মোট জনগণের প্রতি 1000-এর মধ্যে মাত্র 0.8% করোনা পরীক্ষা করলেও আগস্টে এসে তা কমে গিয়ে 0.6% দাঁড়িয়েছে। চলতি বর্ষা মৌসুমে করোনার পাশাপাশি ডেঙ্গু বাড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এদিকে স্বাস্থ্যবিধিতে গাঁটছড়া থাকার পরও বাংলাদেশে করোনায় মৃত্যুর হার তুলনামূলক কম, আর এতে সাধারণ মানুষের মধ্যে কমেছে সাবধানতা। গবেষকরা বলছেন, দেশে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম হয় মৃত্যুর হার কম। তবে আসছে শীতে দেশে করোনার প্রকোপ বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তারা। দেশে করোনার প্রকোপের শুরুর দিকে সরকারের নানা উদ্যোগ আর আক্রান্ত দেশগুলোর পরিণতি দেখে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে বেশ যত্নশীল হয়ে ওঠে। কিন্তু এখন অবস্থা দেখে বোঝার উপায় নেই দেশে মহামারী চলছে। এরকম অবাধ চলাফেরায় মৃত্যুর হার হুহু করে বেড়ে যাওয়ার যে শঙ্কা করা হয়েছিল, বাস্তবে তা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে বেপরোয়াপনা। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু কম হওয়ায় করোনা তেমন প্রাণঘাতী হতে পারেনি বলে মত গবেষকদের কারো কারো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে যদি তুলনা করেন, সেখানে 60 ঊর্ধ্ব মানুষের হার 30 থেকে 35%। মানে বাংলাদেশে সেটা 10%-এর নিচে, এবং মৃদু সংক্রমণ হয় তরুণদের, যুবকদের, যাদের বয়স 30 বছরের নিচে, এবং আমাদের 50% লোকের এই বয়সে। সুতরাং এইটাই হলো আসলে প্রমাণিত অ্যাডভান্টেজ যেটা আমরা পাচ্ছি। ডিসেম্বর জানুয়ারিতে চায়নার যে ভাইরাস আর এপ্রিল মে মাসে আসার পরে এশিয়াতে যে ভাইরাসটা ঘোরাফেরা করছে, সেইটার ভিরুলেন্স যেটা আমরা বলি, ক্ষতি করার ক্ষমতাটা বোধহয় একটু কমে গেছে। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণীর মধ্যে করোনায় মৃত্যুর হার কম। নানা রোগ ব্যাধির সঙ্গে নিত্য লড়াই করা মানুষের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলেও ধারণা রয়েছে। ভাইটামিন ডি আমাদের শরীরে কেমন পরিমাণে আছে তার একটা ভূমিকা থাকতে পারে, যে কোভিড-19-এর যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেটা কতটা ভয়াবহ হবে সেটা নির্ধারণের ক্ষেত্রে ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতার সাথে জড়িত যেসব কোষ আমাদের বডিতে থাকে, সেগুলো অবধারিতভাবেই পশ্চিমা দেশগুলোর সাথে বোধহয় কিছুটা পার্থক্য আছে। বিশেষ করে আমাদের যারা এমন পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তুলনামূলকভাবে রোগ জীবাণুর সাথে তাদের বসবাস হয়, ফলে তাদের ভিতরে এমনিতেই ন্যাচারালি এক ধরনের ইমিউনিটি গড়ে ওঠে। ওই ইমিউনিটি হয়তো তাদেরকে এই করোনা ভাইরাসের বিরুদ্ধেও এক ধরনের প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে। তবে আসছে শীতে করোনার চোখ রাঙানি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলোতে কিন্তু শীতকালে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছে। সুতরাং ভবিষ্যতে আমাদের সামনে যে শীতকালীন সময়টা আসছে, ওই সময়ের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা এখনো জানি না যে ওরকম একটি শীতের মৌসুমে বাংলাদেশে করোনা ভাইরাসের সিভিয়ারিটি কোন দিকে যাবে। ভবিষ্যতে মহামারী মোকাবিলায় বর্তমানের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। তাই করোনা পরিস্থিতি ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ব্যাপক গবেষণার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। অন্যদিকে সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন ট্রায়ালের সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত কার্যক্রম দেখতে চান বিশেষজ্ঞরা। তারা বলছেন, ট্রায়াল দ্রুত শেষ করতে সরকারের উচিত এখনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা, সেই সঙ্গে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে কাজে সক্ষম প্রতিষ্ঠান খুঁজে বের করা। ভ্যাকসিন পাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে, সেই চেষ্টা আরও বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগস্ট মাসের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে মাঠে রয়েছে বিভিন্ন দেশের 173টি প্রতিষ্ঠান।
এর মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে আছে 31টি ভ্যাকসিন ক্যান্ডিডেট। চীনের 3টি, রাশিয়ার 1টি, অক্সফোর্ড ও মডার্নার ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে শেষ ধাপে। প্রশ্ন হচ্ছে কিভাবে এসব ভ্যাকসিন প্রাপ্তির দৌড়ে এগোবে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন চীনের করোনাভ্যাক ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সাথে বাংলাদেশের যুক্ত থাকার সিদ্ধান্ত এর রেসে জায়গা পেতে সহায়ক হবে। সরকারের যেটা এখন করা উচিত সেটা হলো ফ্যাসিলিটেট করা, কত তাড়াতাড়ি সম্ভব আমরা এইটায় আর যে সমস্ত সোজাসুজি আমার মনে হয় পেপার ওয়ার্কস যেগুলি করা দরকার, সেই পেপার ওয়ার্কসগুলি গভর্নমেন্টের কাছ থেকে তাড়াতাড়ি ক্লিয়ার করে আমাদের আইসিডিডিআরবি যাতে তাদের এই ট্রায়ালটা শুরু করতে পারে। যেটা সবচেয়ে কার্যকরী, ভালো, নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া কম, এইটি কিন্তু যাতে আমরা পাই সেটিরই আসলে যথোপযুক্ত ব্যবস্থা এখন থেকে নেওয়া উচিত। আমাদের বলেন যে কূটনৈতিক তত্ত্ব বলেন, লবিং বলেন, তারপরে বলেন পুশিং ড্যাশিং, যাই বলেন, এখন থেকে কিন্তু কার্যকরী পদক্ষেপ না নিলে এখন ভ্যাকসিন যখন বাজারে আসবে তখন তো প্রতিযোগিতা সরবে, আমরা যেন আবার পিছিয়ে না পড়ি। সিনোভ্যাকের পাশাপাশি অক্সফোর্ড সহ আরও কয়েকটি দেশের সাথে ট্রায়ালের সুযোগ নেওয়া উচিত বাংলাদেশের। ভ্যাকসিন কার্যক্রমের জন্য অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা যদি ওই ট্রায়ালে অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের আগে একটা প্রতিষ্ঠান ঠিক করতে হবে যে কোন প্রতিষ্ঠানটা এই ট্রায়ালে অংশগ্রহণ করবে, আমাদের সে যোগ্য প্রতিষ্ঠান কোনটা, আমাদেরকে তাড়াতাড়ি সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং এখনই আমাদেরকে কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করতে হবে, সরকারিভাবে হোক বা ইনস্টিটিউশনাল লেভেলে হোক, যোগাযোগ করে তাদের ট্রায়ালেও আমাদের অংশগ্রহণ করা উচিত। আমার কথা হলো যে যত বেশি সংখ্যক ট্রায়ালে আমরা অংশগ্রহণ করতে পারবো তত বেশি আমরা যাচাই করতে পারবো কোনটা ইফেক্টিভ ভ্যাকসিন, কোনটা মানসম্মত ভ্যাকসিন, কোনটা মানবদেহে ক্ষতিকারক নয়, সেটাকে আলাদা করে বোঝার তখন বাংলাদেশের নিজস্ব একটা সামর্থ্য থাকবে। আমাদের কিছু অবকাঠামোগত কাজ কিন্তু করতে হবে। যেমন ধরেন ভ্যাকসিন তো প্রিজার্ভ করতে হয়, সুতরাং প্রিজার্ভ ভালো করতে হবে। সিরিজ লাগবে কি লাগবে না, আমাদের দিবে কি না এটাও দেখতে হবে। জনবল তো লাগবে, ভ্যাকসিন যে দিবে মানুষ তো লাগবে, তাই না, এটাও দেখতে হবে। সুতরাং এগুলি তো অবকাঠামো বলে, অবকাঠামো যেন আমরা এখন থেকেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে পারি, যেমন ভ্যাকসিন আইলে যেন আমরা দিতে আর যেন কোনো অসুবিধা না হয়। ভ্যাকসিন পাওয়া গেলে সেটা কিভাবে বন্টন হবে এখনই সেটির মডেল তৈরি করা উচিত বাংলাদেশের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার 3 সাক্ষীকে আবারও 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। শনিবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের হেফাজতে নেয় র্যাবের একটি দল। রিমান্ডে নেওয়ারা হলেন টেকনাফ মারিশ বুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আয়াস। 25 আগস্ট তদন্ত কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 20 আগস্ট প্রথম দফায় তাদের 7 দিনের রিমান্ড শেষ হয়েছিল। সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার 3 সাক্ষীকে 11 আগস্ট মারিশ বুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। 21 জুলাই সিনহা নিহত হওয়ার পর সিনহা ও তার সঙ্গে থাকা সিফাতের বিরুদ্ধে মাদক ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ থানায় মামলা করে পুলিশ। এএসআই নন্দদুলাল রক্ষিতের দায়ের করা ওই মামলায় এই 3 জনকে সাক্ষী দেখানো হয়েছিল। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের মধ্য দিয়ে বিদায় হল প্রখ্যাত কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের। এর আগে শুক্রবার রাত 8:30টার দিকে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় 80 বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শ্রদ্ধা নিবেদন ও জানাজার জন্য শনিবার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আনা হয় প্রখ্যাত কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মরদেহ। এক নজর দেখার জন্য সেখানে জড়ো হন তার দীর্ঘদিনের সহকর্মীরা। পরে জানাজায় অংশ নেন সাংবাদিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। জানাজা শেষে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, রাহাত খান সাংবাদিকতাকে সমৃদ্ধ করে গেছেন আজীবন। তিনি একজন বরেণ্য সাংবাদিক ছিলেন এবং এই বরেণ্য সাংবাদিক আসলে সংবাদপত্র জগৎকে, সাংবাদিকতাকেও তিনি সমৃদ্ধ করে গেছেন। আমরা বিবেচনা করি যে দীর্ঘদিন যাবৎ বাঙালি পাঠককে তার আশা পূর্ণ করবে। এই সময় সিনিয়র সাংবাদিকরা আক্ষেপ করে বলেন, জীবনের শেষ দিকে রাহাত খানকে সেভাবে সম্মানিত করা হয়নি। রাহাত খান জীবনের শেষ প্রান্তে পরিচয়হীন ছিলেন। তার 4 দশকের সম্পাদকতা, 4 দশকের কথা সাহিত্যের জায়গাটি, এটি আমরা জীবনের শেষ প্রান্তে তাকে সম্মানিত করতে পারি নাই। যতদিন আমাদের সাংবাদিকতা থাকবে আমরা তার কর্মের মধ্য দিয়ে, তার অবদানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব।
রাহাত খান সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1996 সালে 21শে পদকে ভূষিত হন। এছাড়া বাংলা একাডেমি পুরস্কার সহ জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক বর্তমানের প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন। গণমাধ্যমের অন্যতম দিকপাল রাহাত খান। জিএম আহসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের বিভিন্ন জায়গার নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে, তবে এখনও কয়েক উপজেলার হাজারো পরিবার পানিবন্দী রয়েছে। এখনও তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। পানি নেমে যাওয়া এলাকাগুলোতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও অনেকেই ফিরতে পারেননি ঘরে। নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গোপালগঞ্জেও। বাড়িঘর থেকে বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। এখনও তলিয়ে আছে রাস্তা, মাছ চাষের পুকুর আর ফসলের ক্ষেত। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবছরের বন্যায় দেশের দুর্গত এলাকাগুলোতে 250 জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই মারা গেছেন পানিতে ডুবে। বন্যা কবলিত 33 জেলায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসনালীর প্রদাহ সহ নানান রোগে আক্রান্ত হয়েছেন 57,301 জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই অর্ধেক। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে 3 দিনের ছুটিতে দেশে বিদেশে হাজারো পর্যটকের সমাগম হয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায়। 18 কিলোমিটার দীর্ঘ বেলাভূমি সহ দর্শনীয় স্থান, শুটকি পল্লী, ঝিনুক মার্কেট, বিপণী বিতান আর খাবার দোকান সব জায়গাতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ফলে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে কুয়াকাটার পর্যটন শিল্পে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে 3.5 মাস বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছিল সেখানকার পর্যটন কেন্দ্রগুলো। অনেকদিন বিরতির পর আবারও নতুন সাজে সেজেছে কুয়াকাটার বিপণী বিতান, ভাসমান দোকান সহ হোটেল, মোটেল, কটেজগুলো। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের সমন্বয়ে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। তবে প্রশাসনের সতর্কতার পরেও সামাজিক দূরত্ব কিংবা মাস্ক ব্যবহারের সতর্কতা নেই অধিকাংশ পর্যটকদের মধ্যেই। যৌন নির্যাতন বন্ধে একটি কমিশন গঠনের কথা বলেছেন বিশিষ্টজনেরা। করোনাকালে যৌন নির্যাতন বিষয়ে এক ভার্চুয়াল মিটিংয়ে তারা এসব কথা বলেন। সমন্বয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা গেলেই যৌন নির্যাতনের মতো সমস্যা নির্মূল সম্ভব বলে মনে করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। এ সময় অন্য আলোচকরা বলেন, যৌন নির্যাতনের শিকার থেকে রেহাই পেতে প্রতিটি প্রতিষ্ঠানকে আইনি সহায়তা নিশ্চিত করতে হবে। মানসিকতা পরিবর্তনের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের কথাও বলেন আলোচকরা। অপরাধকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সাঁড়াশি অভিযানের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। এবারে আন্তর্জাতিক সংবাদ। গেল একদিনে বিশ্বে করোনায় 5,711 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু 8,41,300 ছাড়িয়েছে। আক্রান্ত 2,49,00,000-এরও বেশি। তবে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 1,73,00,000-এর কাছাকাছি। মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শুক্রবার আরও 1,105 জনের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি 1,86,000-এর কাছাকাছি। আক্রান্ত 61 লাখ ছুঁই। কয়েকদিনের ধারাবাহিকতায় প্রাত্যহিক করোনা শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 76,665 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 34,61,000 ছাড়িয়েছে। আরও 1,019 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা পৌঁছেছে 62,700 শতাধিক। ব্রাজিলে আরও 868 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছে 1,19,500-এরও বেশি। আক্রান্ত 38,12,000-এর ওপরে। গত কয়েক ঘন্টায় মেক্সিকোতে করোনায় মারা গেছে 5.5 শতাধিক মানুষ। দেশটিতে মোট প্রাণহানি 63,000 ছাড়িয়েছে। ফ্রান্স, জার্মানি সহ করোনা সংক্রমণ বেড়েছে ইউরোপের অন্যান্য দেশে। শুক্রবার ফ্রান্সে নতুন করে 7,300 শতাধিক নাগরিকের করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনা সংক্রমণ ঠেকাতে দেশে আবারও লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ইমানুয়েল ম্যাক্রো সরকার। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাওয়া হয়েছে বিদেশে চিকিৎসার সুযোগ, বললেন ব্যারিস্টার খোকন। 1 সেপ্টেম্বর থেকে বাস চলবে আগের ভাড়া ও নিয়মে, মানতে হবে স্বাস্থ্যবিধি, জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। কঠোর মনিটরিংয়ের দাবি যাত্রীদের। পরীক্ষা কমে আসায় বাংলাদেশে করোনার ভয়াবহতা বাড়ার শঙ্কা মেডিকেল জার্নাল ল্যান্সেটের। মৃত্যুর হার কমের কারণ বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা কম, বলছেন গবেষকরা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।